বাংলাদেশ মোবাইল মার্কেটে এন্ট্রি বাজেটে বিশেষ করে আইটেল ব্র্যান্ডের কিন্তু বেশ জনপ্রিয়তা রয়েছে, হয়তো অনেকেই ব্যবহার করছেন। তো আইটেলের ভিশন 3-র আরও 2টা নতুন ভ্যারিয়েন্ট আজকে এই দেশের মার্কেটে লঞ্চ হয়ে গেল। তো 232GB এর দাম হলো ৮,২৯০, পরবর্তী ভ্যারিয়েন্ট 364 তা হলো ৯,১৯০ এবং আমার হাতেরটা 464GB এটা হলো 10,490। আজকে আমরা এটা নিয়ে কথা বলবো, স্মার্টফোন কেমন হবে। যারা এন্ট্রি লেভেল বাজেটের কোনো একটি স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করছেন, আই হোপ তাদের জন্য আজকের ভিডিওটা কাজের হবে। অ্যাজ ইউজুয়াল বক্স কন্টেন্ট সব কিছুই থাকছে, তবে ভালো বিষয় এই স্মার্টফোনের সাথে আপনারা 18 ওয়াটের চার্জার বক্সেই পেয়ে যাচ্ছেন, যেটা সাধারণত আমরা 10,000 টাকার নিচের স্মার্টফোনে খুব একটা দেখছি কিনা আমার মনে নেই। যদি পাওয়া যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, স্মার্টফোনটার ডিজাইন লুকস বেশ সুন্দর, ইভেন এটা হাতে নিয়েও কিন্তু মোটামুটি একটা ভালো ফিল পাওয়া যায়, একদম চিপ সস্তা টাইপের মনে হবে না। রেয়ার প্যানেলটা ম্যাট ফিনিশ, একটা টেক্সচার রয়েছে, সানরাইজ প্যাটার্ন দেখতে পাবো আমরা ক্যামেরা মডিউল থেকে। আর পোর্টসেন বাটনের রাইট সাইডে রয়েছে হোম বাটন, তার উপরে ভলিউম রকার। উপরের দিকটা একদমই ক্লিন, লেফট সাইডে সিম কার্ড স্লট, নিচের দিকটাতে মাইক্রো ইউএসবি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল এবং 3.5mm হেডফোন জ্যাক। আসলে ইউএসবি টাইপ সিই দেওয়া উচিত, এটা নিয়ে আমি একটু কমপ্লেনই করলাম। আমার মনে হয় আইটেল পরবর্তীতে এই বিষয়গুলো মনে রাখবে। এখন আসলে মাইক্রো ইউএসবি ছেড়ে ইউএসবি টাইপ সিতে থাকাই উচিত। ফোনটা কিন্তু ওজনের দিক থেকে বেশ হালকাই বলা যায় এবং খুব বেশি মোটাও না, মোটামুটি স্লিম। তবে এর বিল্ড কোয়ালিটি খারাপ হবে না, ভালোই শক্তপোক্ত হবে। আচ্ছা আচ্ছা মেরে দেখলাম, তবে এই কাজ আবার আপনার করার দরকার নেই। এর ডিসপ্লে সাইজ হলো 6.6 ইঞ্চ। সাধারণত আমরা 10,000 টাকা বা এর আশেপাশে কোনো একটা স্মার্টফোন কিনতে গেলে হয়তো মিডিয়া কনজাম্পশন বেশি করে থাকি বা ভিডিও টিডিও বেশি দেখা হয়। সো একটু বড়সড় ডিসপ্লে হলে সেটা খারাপ হয় না। ডিসপ্লের চিন বা বেজেল একদম এ বাজেটের অ্যাভারেজ। তবে এই ডিসপ্লেতে আমরা দেখছি ওয়াটার ড্রপ নস রয়েছে, যার বদলে পাঁচল কাট আপ থাকলে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগতো। তবে ডিসপ্লেটা কিন্তু যথেষ্টই কালারফুল, HD+ রেজুলেশনের, 720p রেজুলেশনের। ব্রাইটনেস ইনডোরের জন্য একদমই ঠিকঠাক, আউটডোরে শ্যাডো এরিয়াতে ভালো পারফর্ম করছিল। তবে ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করবে, হয়তো দেখতে একটু অসুবিধা হতে পারে। আর ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন আছে কিনা সে ব্যাপারটা আমি নিশ্চিত না, মেবি কিছু নেই, তবে অবশ্যই আপনি একটি প্রোটেক্টর ব্যবহার করবেন। ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেল ভালো আছে, আপনি সাইড থেকে দেখতে পাবেন ঠিকঠাকভাবে, কোনো ধরনের শিফটিং ইস্যু বা নেগেটিভিটি পাইনি। টাচ ঠিকভাবে কাজ করছে, কোনো ধরনের ল্যাটেন্সি বা মিস করছে এই ধরনের প্রবলেম পাইনি। হাত ঘামিয়ে গেলে একটু সমস্যা হতে পারে, এর বাইরে সমস্যা নেই। পারফরমেন্স সেকশন প্রথমে যেমনটা আমি বলে আসছিলাম, এটি 3টি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, 2GB র্যাম, 3GB র্যাম এবং 4GB র্যাম। 3GBর সাথে আর 4GBর সাথে কিন্তু আমরা 64GB পাচ্ছি। তো আমার মনে হয় 32GBর চাইতে আপনারা যদি এই দুইটা ভ্যারিয়েন্ট চয়েস করেন তাহলে বেশি ভালো হবে। কারণ হলো এই ধরনের বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনগুলোর স্টোরেজটা যত বেশি ফাঁকা রাখা যায় ততই ভালো, ব্যাপারটা আমি অনেকবার জানিয়ে এসেছি। সো আপনারা অবশ্যই ট্রাই করবেন 64GB নেওয়ার জন্য। আর এখানে প্রসেসর হিসেবে আমরা দেখছি ইউনি এসওসির প্রসেসর রয়েছে SC9863A। এটি মূলত 1.6 GHz এর একটি প্রসেসর, যা 28nm ফেব্রিকেশনে তৈরি করা। এটা একেবারে এন্ট্রি লেভেল বাজেটের একটি প্রসেসর বলা যায়, যার থেকে আপনি বলতে পারেন রেগুলার কাজবাজের জন্য ঠিকঠাক পারফরমেন্স পাবেন। তবে আপনি যদি একদম হেভি ইউজার হয়ে থাকেন, বা আসলে এরকম বাজেট থেকে হেভি ইউজাররা খুব বেশি এক্সপেকটেশন রাখেও না, তবে এটা দিয়ে চাইলে আপনি বেসিক গেমিং করতে পারবেন। তারপরও আমরা এখানে যেহেতু 4GB র্যাম পেয়েছি, চিন্তা করলাম Asphalt 9 আর COD কেন একটু ট্রাই করা যায় না, একটু ট্রাই করে দেখি। তো দেখলাম হ্যাঁ ওগুলো চলছে, গ্রাফিক্স অতটা ভালো পাইনি, মাঝে মধ্যে ল্যাগ ছিল, দুটোতেই ল্যাগ ছিল টুকটাক, অ্যাকশন মোমেন্টে বিশেষ করে। তবে মোটামুটি প্লেয়াবল, চালাতে পারবেন চাইলে। এরপরে রেগুলার কাজবাজ সেগুলো ঠিকভাবে করা যাচ্ছিল। ইভেন যেহেতু আমরা এখানে 4GB র্যাম পেয়েছি, মোটামুটি মাল্টিটাস্কিংয়েও কাজ করতে পারবেন। ভারী যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো যদি 2, 3, 4, 5টা নিয়ে কাজ করেন করা যাবে। তবে একসাথে অনেক বেশি অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে গেলে হয়তো প্রথম দিকে যেটা ওপেন করছিলেন সেটা ক্র্যাশ করতে পারে। তবে লাইট ওয়েটের অ্যাপ্লিকেশনগুলো ভালোভাবে পারফর্ম করছিল। অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইম ছিল ঠিকঠাক, বড় কোনো ধরনের ডিলে বা ল্যাগের দেখা আমরা এখানে পাইনি। কিছু প্রি ইনস্টলড ব্লোটার এখানে রয়েছে, যার বেশ কিছু ফেলে দেওয়া যায়, মানে আনইনস্টল করা যায়, আবার বেশ কিছু আনইনস্টল করা যায় না। এর বাইরে ইউআই নিয়ে তেমন কোনো সমস্যা নেই, তবে এদের ইউআইটা আরেকটু মানে সুন্দর লুকসে নিয়ে আসা সম্ভব, বিশেষ করে অ্যান্ড্রয়েডে গেলে সেটা একটু আমার কাছে মানে আমার মনে হয় আরেকটু প্রিমিয়াম করা যায়। সো পারফরমেন্স সেকশনে যেহেতু 232GB যেটা আগে লঞ্চ হয়েছিল, তার তুলনায় র্যাম এবং স্টোরেজ দুটোই আমরা বাড়তে দেখছি, পারফরমেন্সে কিছুটা এগিয়ে থাকবে। স্কোরের দিক থেকে আপনারা যেমনটা দেখছেন এখানে 95,000-এর মতো রয়েছে আর কি। সো রেগুলার কাজবাজ করার জন্য এটা ঠিকঠাক আছে। তবে যদি আপনি একদম এই বাজেট থেকেও একটু হেভি পারফরমেন্স চান, বা আপনার মনে হয় যে না আমি গেমিংও করব, তাহলে এটা কিন্তু আপনাকে ওইভাবে সাপোর্ট দিতে পারবে না, বাট রেগুলার ব্যবহারের জন্য একদমই ঠিকঠাক আছে। রিয়ার প্যানেলে রয়েছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা হয়তো মনে হতে পারে একটু উঁচুতে, যেমন আমার হাত অনুযায়ী কিন্তু এটা একটু উপরে লাগছে। তবে এটা বেশ ফাস্ট অ্যান্ড একুরেট, প্রত্যেকবারেই একুরেটলি কাজ করছিল এবং বেশ দ্রুত সময় আনলক করতে পারে। একটু অ্যানিমেশন ডিলে আছে, সাউন্ডটা হয়তো আপনি একটু আগে পাবেন, বাট এটা স্টিল ঠিকঠাকভাবে কাজ করে থাকে। ক্যামেরা রেয়ারে 2টি ক্যামেরা রয়েছে। মেইন সেন্সর হলো 8 মেগাপিক্সেলের সাথে এআই সেন্সর। ডে লাইটে বা প্রপার লাইটিং কন্ডিশনে এর শার্পনেস ডিটেলস ওকে লেভেলের বা চালানোর মতো, মোটামুটি মেনে নেওয়া যায়। কিন্তু কালার অ্যাকুরেসিতে আমরা দেখতে পাই
লাল কালার এবং অন্যদিকে গ্রিন কালার এটা একটু বুস্ট আপ করে, যদিও খুব একটা দেখতে খারাপ লাগে না, ভালোই লাগে। আর লো লাইটে একটু সফট হয়ে যায়, পাশাপাশি একটু ওয়াশড আউট লাগছিল, সেই সাথে ডিজিটাল নয়েজের দেখা পাওয়া যায়। ডাইনামিক রেঞ্জ এই বাজেটের অন্য স্মার্টফোনগুলোর মতো একদমই অ্যাভারেজ রেজাল্ট করছে। তো আমি বলবো মেইন ক্যামেরা দিয়ে যদি আপনি কিনা একদম প্রপার লাইটিং কন্ডিশনে ছবি তোলেন তাহলে অবশ্যই চলনসই ছবি পাবেন, তবে লো লাইটে ততটা ভালো পারফর্ম করতে পারছে না। যদিও এতে ডেডিকেটেড ডেপথ সেন্সর নেই, বাট পোর্ট্রেট মোড আছে, আপনি পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন। এজ ডিটেকশনে বেশ কিছুটা মিসম্যাচ পেয়েছি, বিশেষ করে চুল এরিয়াতে। আর মেইন সাবজেক্টকে একটু সফট করে ফেলে, সেই সাথে কালারও কিছুটা শিফট করতে দেখা যায়, বাট আছে আর কি, চাইলে আপনি ছবি তুলতে পারবেন। এর মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30fps এ, যেহেতু AIS OIS এগুলো নেই, স্টেবিলিটির একটা অভাব থাকবে, তবে আপনি যদি স্টেবলভাবে শ্যুট করতে পারেন তাহলে এর ভিডিও কাজে লাগাতে পারবেন। ফ্রন্ট ফেসিং ক্যামেরা যাও মেইন ক্যামেরার মতো প্রপার লাইটিং কন্ডিশনে ভালো রেজাল্ট করছে, তখন শার্পনেস, ডিটেলস, কালার ঠিকঠাক পাবেন। ডাইনামিক রেঞ্জে পিছিয়ে থাকবে, বাট অন্য সব কিছু ঠিকই আছে, কিন্তু লো লাইটে এটা আবার সফট হয়ে যায়, ডিটেলস লস করে এবং মানে খুবই স্মুথ লাগে আর কি। লো লাইটে ফ্রন্ট ফেসিং ক্যামেরার রেজাল্টটা আরেকটু বেটার হওয়া উচিত ছিল। তো ওভারঅল ক্যামেরা সেকশনটাকে আমি বলবো আসলে এই বাজেটের অন্যান্য স্মার্টফোনগুলোর মতো অলমোস্ট অ্যাভারেজ রেজাল্টই করছে। তবে রেয়ারে যে AI সেন্সরটি রয়েছে এর বদলে যদি একটা 5 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড দেওয়া যেত হয়তো অনেকের কাজে লাগতো আর কি, যে বিষয়গুলো আস্তে আস্তে আমার মনে হয় এরকম বাজেটে যারা ফোন তৈরি করে তারা মাথায় রাখতে পারে। এবারে স্মার্টফোনের খুবই আকর্ষণীয় একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, হয়তো এই কারণে অনেকে স্মার্টফোনটি কিনবে। তাহলে এর মাঝে 5000 mAh ব্যাটারি রয়েছে। ফোনটা যথেষ্ট স্লিম, বাট তারপরও এখানে আপনি 5000 mAh ব্যাটারি পাবেন। আর একে চার্জ করার জন্য বক্সে আপনি পেয়ে যাচ্ছেন 18 ওয়াটের চার্জার, যে বিষয়টা খুবই দারুণ। সাধারণত আমরা 18 ওয়াটের চার্জার হয়তো এরকম বাজেটে খুব একটা পাইও না, আর আলাদা করে কিনতে গেলে, যদি সাপোর্টও থাকে, কিনতে গেলেও তো আপনাকে বেশ কিছু টাকা পয়সা খরচ করতে হবে। তো এইটাকে যদি আপনি মাত্র 10 মিনিট চার্জ করেন সেক্ষেত্রে 3 ঘন্টা টক টাইম পেয়ে যাবেন, যেহেতু বড় চার্জার আছে। আর এই স্মার্টফোন থেকে ব্যাটারি ব্যাকআপ আপনি অনায়াসে একদিনের বেশি সময় পেয়ে যাবেন, যদি হেভি ইউজার হয়ে থাকেন একদিন প্লাস প্লাস সময় ব্যবহার করা পসিবল। স্পিকার কোয়ালিটি নিয়ে বলতে গেলে লাউডনেস ঠিকঠাক আছে, তবে ফুল ভলিউমে এটা থেকে ডিস্টরশন পাওয়া যায়। আর এর বাইরে সাউন্ড মোটামুটি ক্লিয়ার, ওকে। এবং এয়ারপিসের সাউন্ড আমরা ঠিকঠাক পেয়েছি, এটা লাউডনেসও ওকে আছে। নেটওয়ার্ক রিসিপশনে কোনো ধরনের সমস্যা পাওয়া যায়নি, বোথ কানেকশনে, ডাটা কানেকশন এবং ওয়াইফাই দুটোই ঠিকঠাক পেয়েছি। এতক্ষণ যাবত এই স্মার্টফোনের অনেক ভালো কিছু আমরা জেনেছি, এবারে এর কিছু ল্যাকিংস, কিছু খারাপ দিক যদি থাকে সেগুলো একটু খুঁজে বের করা উচিত। ফার্স্টেই বলবো ডিসপ্লেটা হ্যাঁ অবশ্যই খারাপ না, ভালো, কিন্তু ডিসপ্লেতে আমরা ইউ শেপ বা ওয়াটার ড্রপ নচ দেখছি, এর বদলে যদি পাঁচল কাট আপ থাকতো তাহলে অবশ্যই এই স্মার্টফোনটার লুকিংটা আসলে অন্য লেভেলে চলে যেত। দেন এই মোবাইল ফোনের রেয়ারে আমরা দুটি ক্যামেরা দেখছি। AI সেন্সরের বদলে আমি বলবো একটি আলট্রাওয়াইড থাকলে, সেটা যদি ওই 5 মেগাপিক্সেলের হতো তাহলে হয়তো কাজে লাগতো, অথবা একান্ত না দিলেও, অথবা যদি এখানে কিনা 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর দেওয়া হতো তাহলেও হয়তো অনেকেরই কাজে লাগতো। আরও একটা বিষয় আছে, এই ধরনের বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনে আমরা দেখতে পাই পোর্ট্রেট মোড নামে ঠিকই দেওয়া হয়, বাট সেটা খুব একটা কাজের কিছু হয় না। তো এটার দিকে মনে হয় আরেকটু গুরুত্ব দেওয়া উচিত, এখানে আরেকটু ইমপ্রুভমেন্ট অবশ্যই আনা উচিত। এই আর কি, আপনাদের কাছে এই ফোন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।